চাই যে ডক্টর ইউনূস তার যে জাতিসংঘের যে সফরটি, এটি অনেকেই তাকে তার একটা কূটনৈতিক সফলতা হিসেবে দেখছে এবং কূটনৈতিকভাবে তিনি সাকসেসফুলি একটি মানে এই পার্টিসিপেশন তার ছিল সেখানে। এবং আমরা এটাও দেখলাম যে নিউ ইয়র্ক টাইমস এর মতো একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি গণমাধ্যম সেখানে তিনি একটি চমৎকার সাক্ষাৎকার দিয়েছেন যেটাও বেশ প্রশংসিত হচ্ছে। তো সেখানকার একটু উল্লেখযোগ্য অংশ দেখে আমরা আলোচনায় ফিরে আসছি। Please welcome back to the stage Somini Sengupta, international climate correspondent, and Muhammad Yunus, chief advisor of the government of Bangladesh and Nobel laureate. Hello there. Thank you. Thank you. Hey. Very good. Thank you. Please. Oops. You have fans in I the know. audience. Look at that. Wonderful to be with the fans. Professor Muhammad Yunus, a very warm welcome Thank to the you. New York Times and to our Climate Forward event. You have inherited what you've called a revolutionary transition. You're tasked with restoring order, restoring the economy, creating jobs for the young people who are out on the streets, demonstrating accountability, but all of this amid a climate crisis. Yeah. How do you do that? Does it require a fundamental rethinking of how a country like yours prospers on a hotter planet? Well, thank you for raising that question. We don't have the word start. We said reform. The whole theme of the government that we inherited from the student movement and the student revolution that just took place, which brought us into the power, is reform. We don't want to go back to what has happened to Bangladesh until August 5 this year. So the way they express it is that we push the reset button, done, build a new Bangladesh. So we are not inheriting things from our past. Okay. We build it completely new. So that's the task. Reform is the big agenda for us in every sector. তো উনি যেটা বললেন আরকি যে উনি রিসেট বাটন প্রেস করে তিনি তাদের প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো কিছু তিনি ইনহেরিট করেননি। নতুনভাবে একটি সামনে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় তিনি ব্যক্ত করলেন। তো তার এই জাতিসংঘের সফর এবং নিউ ইয়র্ক টাইমস এর সাথে সাক্ষাৎকার এবং সবকিছু মিলিয়ে কূটনৈতিকভাবে ডক্টর ইউনূসের যে ভূমিকা এগুলোকে নিয়ে আপনার বক্তব্য জানতে চাই এবং জানতে চাই যে আপনি বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আপনাকে অশেষ ধন্যবাদ এবং আমাদের দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে সালাম শুভেচ্ছা। আজকে আমাদের এই 85 বছরের তরুণ, 84 বছর শেষ করে ওনার বয়স এখন 85 চলছে, এই তরুণ 4 দিনের জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র সফরে 40টা উনি মিটিং করেছেন এবং এক দিন ইন অ্যান এভারেজ আপনার 14টা মিটিং করেছেন। 4 দিনের মধ্যে উনি বেসিক্যালি 3 দিনই করছেন, আরেকদিন ওনার আসা যাওয়াতে চলে গেছে। তো জাতিসংঘের মিটিংটা যেহেতু রাজনৈতিক অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ, সেই জন্য এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, এটা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। কোনো সন্দেহ নাই জাতিসংঘের আমি বলবো সত্যিকার অর্থেই মূল ফোকাস ছিলেন। প্রায় 200টা দেশের প্রতিনিধিদের মধ্যে মূল ফোকাস আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন। উনি তার আমি নিউ ইয়র্ক টাইমসের মানে বক্তব্যটা বিশ্লেষণ করার আগে ওনার জাতিসংঘে উনি দেশের জন্য, আমাদের রাজনীতির জন্য, আমাদের নির্বাচনী আন্তর্জাতিক বিষয়, অর্থনৈতিক বিষয়, আমাদের রিফর্মের বিষয় উনি ব্যাপকভাবে আপনি প্রশংসিত বক্তব্য রেখেছেন। এটা কোনো আপনার গতানুগতিক কোনো বক্তব্য না এবং প্রথা ভেঙে 50-60 বছর, আমরা অনেকে 30 বছর বলছি, 50-60 বছরের ইতিহাসে জাতিসংঘের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কারোর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করছে কোনো রেকর্ড আমি খুঁজে পাই নাই। দেন অনেকে এই জিনিসটা হয়তো খেয়াল করে নাই যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শক্তি
চীনের পররাষ্ট্রমন্ত্রী, আপনি জানেন শি জিনপিং এবার আসে নাই, তাদের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উষ্ণ অভ্যর্থনা জানিয়ে উনি যে কথাগুলো বলেছেন, অনেকে হয়তো প্রেসিডেন্ট বাইডেন বা অ্যান্টনি ব্লিংকেন সেক্রেটারি অফ স্টেট মিটিং এর কারণে হয়তো চাইনিজ ফরেন মিনিস্টারেরটা হয়তো অনেকে খেয়াল করেননি। চাইনিজ ফরেন মিনিস্টার ওনাকে বলেছেন, আপনি আমাদের পুরনো বন্ধু, আপনাকে আমরা চিফ অ্যাডভাইজার, সরকার প্রধান হিসেবে দেখে আমরা খুবই আনন্দিত, আপনি সহসা আমাদের দেশে যাবেন এবং আমরা কি কি করতে পারি আপনার জন্য, আপনার দেশের জন্য আমরা সেটা করব। তো উনি অনেক গুরুত্বপূর্ণ মিটিং করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর ম্যানেজিং ডিরেক্টর বা আইসিসির, এটা একটা ইম্পর্টেন্ট ব্যক্তি, আইসিসি ডক্টর করিম খান, আইসিসির চিফ প্রসিকিউটর, হাসিনাকে প্রসিকিউট করার জন্য। তারপরে এগুলো নিয়ে আপনারা জানেন উনি প্রায় 40টা মিটিং করছেন এবং উনি রিলেন্টলেস মিটিং এই বয়সে, এই জন্য আমি 85 বছরের তরুণ বললাম, এটা আনবিলিভেবল। ওনার যে এনার্জি লেভেল, আমরা যে বয়স্ক মানুষের কথা বলি, এই বয়সে উনি উনার ক্যাবিনেটে আরো অনেক বয়স্ক মানুষ আছেন, কিন্তু উনি হচ্ছে সবচেয়ে সিনিয়র, কিন্তু তরুণরা ওনার সাথে পারবে বলে মনে হয়। আলহামদুলিল্লাহ, ওনাকে আল্লাহ আরো এনার্জি দিক। তো আপনি যে নিউ ইয়র্ক টাইমসে উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটারে আপনি একটু করে দেখালেন টিটু ভাই। এখানে আসলে উনি বাংলাদেশ প্রসঙ্গে খুব বেশি কিছু বলেন নাই। বিগিনিং এ কিছু বলছেন, শেষে আরেকটু বলছেন যে উনি রিফর্ম করবেন, রিফর্ম করে উনি একটা অবস্থানে নিয়ে যাবেন, তারপর নির্বাচন দিবেন, দেন হি উইল কুইট। কিন্তু উনি মাঝে যে কথাগুলো বলেছেন, আমরা যে মোহাম্মদ ইউনূসকে এই শতাব্দীতে বা আমাদের জীবনকালে পেয়েছি, আমরা আসলে উনাকে এখনো পর্যন্ত মূল্যায়ন করতে পারিনি। আমরা আপনার সাথে এখানে অনেক আলোচনা ডক্টর ইউনূস সম্পর্কে করেছি, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের এই সাক্ষাৎকার আমার ক্ষুদ্র মাথায় নতুন চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে হোয়াট রিয়েলি ডক্টর ইউনূস হ্যাজ বিন ফর লং টাইম। সেটা হলো এই যে আজকে যে ক্যাপিটালিজমের যে ফাউন্ডার অ্যাডাম স্মিথের সেই বিখ্যাত বই ওয়েলথ অফ নেশনস, সেখানে আপনার যে মার্কেট ইকোনমির কথা বলা হয়েছে, প্রফিট ম্যাক্সিমাইজেশনের কথা বলা হয়েছে এবং লিবারাল ইকোনমির কথা বলা হয়েছে, ডেমোক্রেসির কথা বলা হয়েছে, যে সিভিলাইজেশন এটির উপর সৃষ্টি হয়েছে। 1776 সালে যে বইটা লিখেছেন স্কটিশ বা ইংল্যান্ডের এই ফিলোসফার, সেটার উপর সারা পৃথিবী আবর্তিত হচ্ছে গত 250 বছর ধরে। কার্ল মার্কস তার ডাচ ক্যাপিটাল দিয়ে সমাজতন্ত্রের বা সোশ্যালিজমের যে আপনার নতুন ধ্যান ধারণা অর্থনীতিতে বা রাজনীতিতে বা সিভিলাইজেশনে আনছে, সেটা চ্যালেঞ্জ করছিল ফর দ্য টাইম বিং, কিন্তু অ্যাডাম স্মিথের সেই আপনার ক্যাপিটালিজমকে আলটিমেটলি চ্যালেঞ্জ করতে পারে নাই। যদিও কার্ল মার্কস, মানে আপনি বলতে পারেন 1800, খুব সম্ভবত 1823 সালে তার জন্ম, 1890 সালের দিকে তার মৃত্যু। অ্যাডাম স্মিথ খুব সম্ভবত 1717 সালে জন্ম বা 1793 সালে তার মৃত্যু, অর্থাৎ তারা প্রায় 100 বছরের ব্যবধানে। আর 1940 সালে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম, উনি এখনো বেঁচে আছেন। ওনারা সবাই 64-65 বছরে মারা গেছেন। পৃথিবী তোলপাড় করেছেন অ্যাডাম স্মিথ তার ক্যাপিটালিজম দিয়ে, অথবা কার্ল মার্কস, এক এক জিনিয়াসরা। কিন্তু এখন পৃথিবীর সবচেয়ে বড় নামজাদা আপনার মনীষীগণ মনে করছেন যে ক্যাপিটালিজমের সত্যিকালের চ্যালেঞ্জ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার 3-0 অথবা সোশ্যাল বিজনেস দিয়ে। উনি এই, আমি আমার দর্শক শ্রোতাদেরকে বলবো, আমি এটা বাংলা ট্রান্সলেট করছি, আমি আমার ফেসবুকে দিব। আমি টিটু ভাইকে অনুরোধ করবো, এটা ওনার আপনাকেও অনুরোধ করবো, আপনারাও দিবেন। উনি পুরো সিভিলাইজেশনকে চ্যালেঞ্জ করেছেন যে এই সিভিলাইজেশন ডিস্ট্রাকটিভ, সেলফ ডিস্ট্রাকটিভ সিভিলাইজেশন, এই সিভিলাইজেশন টিকবে না। সামিনী সেনগুপ্তা, নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ডের এই প্রধান, উনি তাকে প্রশ্ন করছেন তাহলে কি
2015 সালে প্যারিস এগ্রিমেন্টে পৃথিবীর 196 দেশ যে আপনার ক্লাইমেট চেঞ্জের জন্য যে প্রতি বছর $100 বিলিয়ন খরচ করবে আগামী 50 বছরে জিরো করার জন্য, এটাকে আপনি চ্যালেঞ্জ করেন। উনি বলছে ইয়েস আই চ্যালেঞ্জ ইট, এটা কাজ করবে না। আমি তো হতবাক। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কি জিনিস, ডক্টর মোহাম্মদ ইউনূসের থিঙ্কিং যে কোথায়, এটা আমরা মনে হয় না এখনো। আজকে আমি একাডেমিক ডিসকাশনটা আমার ক্ষুদ্র জ্ঞান এই জন্য করছি, কারণ আমার মূল্যায়ন করার ক্ষমতা নেই। কারণ আমি উনাকে বলতে যে we shall have to redesign the civilization। চিন্তা করেন, উনি বলছে যে সভ্যতাকে আমরা রিডিজাইন করতে হবে। এই অ্যাডাম স্মিথের ক্যাপিটালিজম, যেটাকে চ্যালেঞ্জ করছিল কার্ল মার্কস তার ডাচ ক্যাপিটাল দিয়া, সোশ্যালিজম দিয়া, সেটা পরাস্ত হয়ে গেছে। এখন উনি বলছে দিস ইজ এ ইকোনমি অফ ওয়েস্ট। এইটা ওয়েস্টেজ, এটা ডাস্টবিন, এটা গার্বেজ। এবং উনি সারা দুনিয়ার তাবৎ ইকোনমিস্টদের চ্যালেঞ্জ করে বলছেন এই সিভিলাইজেশন টিকবে না, এই পৃথিবী টিকবে না যদি আমরা এটা কন্টিনিউ করি। এখন আপনি চিন্তা করেন, এই যে তার 25 মিনিটের এই বক্তব্য, তার মধ্যে খুব সম্ভবত উনি 16 মিনিট সিভিলাইজেশন, ওয়েস্টেজ, ইকোনমি, ক্যাপিটালিজম, প্ল্যানেট, গরিব মানুষ, প্রফিট ম্যাক্সিমাইজেশন, এই যে কথাগুলো উনি যেগুলার ব্যাখ্যা দিছেন, এগুলা বুঝার ক্ষমতা আমাদের মতো ক্ষুদ্র জ্ঞান তো নাই, পৃথিবীর অধিকাংশ মানুষ বুঝবে না। এখন বোঝা শুরু করছে। যুক্তরাষ্ট্র বলেন, চীন বলেন, সারা পৃথিবী উনার যে 3-0 বইটা, আমি মনে করি অ্যাডাম স্মিথের সেই ওয়েলথ অফ নেশনস অথবা কার্ল মার্কসের ডাচ ক্যাপিটালকে ছাড়াই যাবে বলে আমার আজকে মনে হচ্ছে। তো ডক্টর ইউনূসের রাজনীতি, এখানে আমাদের সমালোচনা থাকবে। উনি ভালো মন্দ করতেছে, এখানে আমাদের সমালোচনা থাকবে, আমরা করব, সবাই করবে। কিন্তু উনার যে সোশ্যাল বিজনেস, উনার যে আপনার সিভিলাইজেশন রিডিজাইন করার কথা, উনি যে প্ল্যানেটকে বাঁচানোর জন্য উনার যে প্ল্যানিং, উনার যে আপনার থিওরি, আমি বলবো ইনভেনশন, এটা আজ থেকে আরো 20 বছর আগে আমি মনে করি পৃথিবীর তাবৎ বুদ্ধিমান মানুষরা, জ্ঞানীরা, মনীষীরা বুঝতে পেরেছে। সেজন্য উনি শুধু নোবেল পুরস্কার পেয়েছে বা যুক্তরাষ্ট্রের 2টা সেরা পুরস্কার, প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ফর ফ্রিডম আর কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন সেই জন্য না। উনার যে থিওরি, এই থিওরিটা সারা পৃথিবী এখন বোঝা শুরু করছে। এই জন্য উনাকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, সারা বিশ্ব আজকে ওনাকে সেলিউট করতেছে এবং উনাকে মনে করতেছে অ্যাডাম স্মিথ বা কার্ল মার্কস লেভেলের। উনারা কিন্তু থিওরি করছে। আপনি চিন্তা করেন, অ্যাডাম স্মিথ কিন্তু থিওরি লিখেছেন, মার্কেট ইকোনমি বা ফ্রি ইকোনমি, হোয়াটএভার উইসে, এগুলো বাস্তবায়ন করছেন সেই জর্জ ওয়াশিংটন থেকে আজকে পর্যন্ত। কার্ল মার্কস তার ডাচ ক্যাপিটাল লিখেছেন, উনি কোনোদিন রাষ্ট্রনায়ক ছিলেন না, অথবা উনি এগুলো বাস্তবায়ন করে নাই। করছে লেনিন, স্টালিন, ব্রেজনেভ, রাশিয়ান অথবা সোশ্যালিজমের যারা ছিল বা এখনো অনেকে আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন নো, আই উইল ইমপ্লিমেন্ট ইট, আই উইল এক্সিকিউট ইট। উনি তার গ্রামীণ প্রমাণ করে দিয়েছেন যে উইদাউট মর্টগেজ, উইদাউট কোলাটেরাল আমি বেটার ব্যাংকিং করাবো, এবং সেটা প্রমাণ করে দিয়েছেন। এখন উনি 3-0, জিরো পভার্টি, জিরো কার্বন এমিশন অ্যান্ড জিরো আপনার আনএমপ্লয়মেন্ট। জিরো পভার্টিকে উনি আবার বলতেন প্রফিট ম্যাক্সিমাইজেশন। উনি সেটা বললেন ওখানে তার সাক্ষাৎকারে, উনি এক জায়গায় বললেন পৃথিবীর 10% মানুষের কাছে 90% সম্পদ, আর 90% মানুষের কাছে 10% সম্পদ, এই পৃথিবী টিকবে না, কোনো মতেই টিকবে না। ক্লাইমেট চেঞ্জের জন্য আমরা যে কার্বন মিটিগেশন করার জন্য যে $100 বিলিয়ন করে করতেছি, উনি বলছে যে ইকোনমির যে ফ্রেমওয়ার্ক, যে ক্যাপিটালিজমের যে ফ্রেমওয়ার্ক, খেয়াল করেন উনি কিন্তু ওয়েস্টের মূল জায়গায় আঘাত করতেছেন, সেটা হচ্ছে ক্যাপিটালিজম উনি চ্যালেঞ্জ করছেন এবং উনি সেটা প্রমাণ করে দিচ্ছেন। বাইডেন যে উনাকে ট্রেডিশন ভেঙে, উনি বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের জন্য না, নট অনলি, উনার একটা পলিটিক্যাল পজিশন, আমাদের জন্য এই পদটা বড়,
কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে অ্যাডাম স্মিথের ক্যাপিটালিজমকে চ্যালেঞ্জ করছে এবং সেটা উনি বাস্তবায়ন করার যোগ্যতা ওনার আছে, এইটা আজকে মনীষীরা বুঝতে পারছে। এবং উনি বলছে কোনো অবস্থাতেই প্যারিস এগ্রিমেন্ট যত টাকায় খরচ করো, দ্যাট উইল আলটিমেটলি নট ওয়ার্ক, ইট ইজ নট ওয়ার্দি। তো যাই হোক, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ব্যক্তিগতভাবে নতুনভাবে চিনলাম নিউ ইয়র্ক টাইমসের এই সাক্ষাৎকারের পরে। আমার উনি যে 3-0 যেটা বলতেছিল, সামাজিক ব্যবসা বলতেছিল, আজকে যে পৃথিবীর 109টা বিশ্ববিদ্যালয় উনি এটা পড়াচ্ছে, এইটা যে মানে কি জিনিস আমাদের ক্ষুদ্র জ্ঞান এতদিন আমি বুঝতে পারিনি। আজকে আমি ব্যক্তিগতভাবে আমি এই সাক্ষাৎকারটা আমি কমপক্ষে 10 বার শুনছি। আমি যতই শুনি আমার দেখতে ইচ্ছে করে। উনি সিভিলাইজেশনকে চ্যালেঞ্জ করতেছে, আনবিলিভেবল। কি সম্পদ আমাদের দেশে তৈরি হয়েছে, কি মনীষী আমাদের দেশে তৈরি হয়েছে, আমার মনে হয় না আমরা এখনো তাকে চিনছি। উনি দেখেন জাতিসংঘের এই অধিবেশনে মাত্র 4টা দিন ছিলেন। উনি নিউ ইয়র্ক টাইমস, CNN, ফোর্বস, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ, তারপরে ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং ভয়েস অফ আমেরিকা এবং NHK জাপানের, এদেরকে কখন সাক্ষাৎ দিয়েছেন আমি জানি না, আমি খুঁজে খুঁজে দেখলাম। আপনার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের সাক্ষাৎকার আপনারা অনেকে দেখছেন। প্রেসিডেন্ট ক্লিন্টনের মতো মানুষ, মানে গত 100 বছরে আপনি বলতে পারেন one of the most popular, one of the most finest US president. উনি বলছেন যে দ্য লিভিং টেস্টামেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউ আর দ্য লিভিং টেস্টামেন্ট। আমরা বলি জীবন্ত কিংবদন্তি। একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট আমাদের একজন সন্তানকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সিম্পলিসিটি। উনি যে কাপড়, উনি যে 3-0 বিশ্বাস করেন, উনি যে ক্যাপিটালিজমকে চ্যালেঞ্জ করলেন, এই চ্যালেঞ্জের মধ্যে উনি নিজের জীবনেও সেটা, নিজের শরীরেও সেটা বাস্তবায়ন করেন। আপনি দেখেন, আমি আমার দর্শক শ্রোতাদেরকে বলতে চাই, একজন মানুষের প্রশংসা আপনাকে করতে হবে। একটা জুতা আমি ওনাকে খেয়াল করছি, 4 দিন একই জুতা উনি পরছেন। 200-300 টাকার মনে হয় বেশি দাম হবে না, 400 টাকারও বেশি হবে না জুতাটার দাম। 2টা কাপড়, একটা ফতুয়া, একটা পাঞ্জাবি, একটা কোটি, আর কোনো ওনার ড্রেস নাই। অর্থাৎ এটা কিন্তু নট অনলি সিম্পলিসিটি, এটা ওনার যে 3-0, উনি যত কম কাপড় পরবে, যত কম আপনার জুতা উনি কিনবে, উনি কার্বন এমিশন কম হবে, পৃথিবীটা বসবাসযোগ্য হবে, ক্লাইমেটের ক্ষতি হবে না। উনি সেই দিকে নজর উনার আছে। তো আমি শুধু দর্শক শ্রোতাদেরকে বলবো যে ফোর্বস ম্যাগাজিন বা নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকায় উনি একটা বক্তৃতা দিলে আমার জানা মতে কমপক্ষে $1 লক্ষ। ওপেন সোসাইটি ফাউন্ডেশনটা হচ্ছে পৃথিবীর অন্যতম ধনী জর্জ সরোসের দেখা পাইতে মানুষের অনেক সময় লাগে। জর্জ সরোসের ওখানে গিয়ে উনি আপনার যে বক্তৃতাটা দিচ্ছেন, এটাও যদি শুনেন আপনারা, এগুলা আজকে আমি নিজেকে বাংলাদেশের একজন মানুষকে এই অবস্থায় দেখে আমি নিজে এমনিতেই তো গর্ববোধ করতাম ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এখন আমি মনে হয় আগের থেকে কয়েক গুণ বেশি উৎসাহিত এবং নিজেকে অনেক গর্ব, মানে বাংলাদেশী হিসাবে পরিচয় দিতে আমার গর্ব আরো অনেক বেড়ে গেছে বলে মনে হচ্ছে। যাই হোক, আমি আমার দর্শক শ্রোতাদেরকে বলবো, এটা হচ্ছে উনার স্কলারলি এবং উনার কিংবদন্তিতুল্য এবং শতাব্দীর পর শতাব্দী যেই মানুষের জন্ম আমাদের আর হবে কিনা আমি জানি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনার যে মানে সাধারণ এবং এত সিম্পল একজন মানুষ, যেটা কল্পনারও অতীত বলে আমি মনে করি, যেটা উনি কাগজে কলমে লিখছে সেটা বাস্তবায়ন করে এবং নিজের জীবনে উনি প্রতিফলিত করে। যাই হোক, এখন উনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এখানে আমরা উনার ভালো মন্দ দিক আলাপ করব। প্রথমেই বলে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেলিউর হচ্ছে আমাদের 18 কোটি মানুষের ফেলিউর। ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেলিউর হচ্ছে আমাদের গণতন্ত্রের ফেলিউর। আমাদের পুরা দেশের এক্সিস্টেন্সের ফেলিউরেরও সম্ভাবনা আছে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোনো কারণে ফেইল করে। আমরা মনে করি না উনি ফেইল করবেন।